বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিক থেকে। ইতিমধ্যেই প্রার্থিতা চূড়ান্ত, প্রতীক বরাদ্দ চূড়ান্ত এবং প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারাভিযানে। যদিও ঢাকা দক্ষিণের প্রার্থী তিনি এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছেন, জামিন চেয়েছেন গত সোমবারে এবং এখন পর্যন্ত আদালত কিছু নির্দেশনা দিয়ে এই জামিন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজ দেবার কথা রয়েছে। এবং এর বাইরে কাউন্সিলরদের প্রার্থীদের অনেকেই এখন পর্যন্ত আত্মগোপনে, তারা জামিনের চেষ্টা করছেন, হলে হয়তো সামনে আসবেন। এই নির্বাচন একটা রাজনৈতিক অস্বস্তিকর অস্থিতিশীল অবস্থার মধ্যে এক ধরনের বড় স্বস্তি দিয়েছে এবং এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের কথাবার্তা রয়েছে এখন পর্যন্ত। প্রার্থীদের নানা ধরনের অভিযোগ রয়েছে, প্রার্থীদের সম্পর্কে নানা ধরনের অভিযোগ রয়েছে যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এবং এই নির্বাচন আসলে শেষ পর্যন্ত যে স্বস্তি রাজনীতিতে দিল, সেই স্বস্তিতে কোনো স্থায়িত্ব দেবে নাকি আরো বড় কোনো অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত 28 এপ্রিল বা তার আগে বা পরে, সেটি নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের প্রশ্ন রয়েছে। প্রশ্ন আরও রয়েছে যে এই নির্বাচন আসলে শেষ পর্যন্ত নগরবাসীকে কি দেবে, যারা নগরের পিতা হবেন। ঢাকায় অবশ্য পিতা হওয়ার সুযোগ কম, কারণ দুজন পিতা কিভাবে হবেন সেটি নিয়ে একটি প্রশ্ন রয়েছে। তারপরও নগরের কেউ কেউ বলেছেন তারা পিতা নন, সেবক হবেন, কেউ বলেছেন তিনি নগরের সন্তান হবেন। যাই হোক না কেন, মেয়র যারা হবেন তারা শেষ পর্যন্ত আসলে কি দিতে পারবেন, দেবার ক্ষমতা তাদের কতটুকু থাকবে, সেগুলো নিয়েও আলোচনা, প্রশ্ন, সংশয় রয়েছে। নানা ধরনের আশ্বাস, প্রতিশ্রুতি বানে সবাইকে ভাসিয়ে দিচ্ছেন নগরবাসীকে এই প্রার্থীরা। কাউন্সিলরদের অবশ্য কিছু কিছু অন্তত ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে বা তার এলাকার মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ দেয়, তারা হয়তো কিছুটা কন্ট্রিবিউট করতে পারেন। তারপরে সেগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এইসব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। উত্তর দেবার জন্য যারা আমার অতিথি, তারা চলুন তাদের সঙ্গে পরিচিত হই। বায়ে বসা আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক। সুজন, আপনারা জানেন যে সকল ধরনের নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি সবটাই গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নানা ধরনের বিষয় নিয়ে তাদের নানা ধরনের প্রশ্ন রয়েছে। প্রার্থীদের প্রতি রয়েছে, নির্বাচন কমিশনের প্রতি রয়েছে, সরকারের ভূমিকা নিয়ে রয়েছে। সব মিলিয়ে সুজন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমার ডানে রয়েছেন মাহমুদুল ইসলাম চৌধুরী। মাহমুদুল ইসলাম চৌধুরী এই মুহূর্তে যে পরিচয়টি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে যে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র, সাবেক সংসদ সদস্য, আরও নানাবিধ পরিচয় তার রয়েছে। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করি। এটি লেখাও আমার হাতে রয়েছে, আপনারই লেখা, সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন, কিছু প্রশ্ন এবং উদ্বেগ। কেমন দেখছেন এই নির্বাচন? ইতিমধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিকতার প্রাথমিক আনুষ্ঠানিকতা যা আছে সব শেষ হয়েছে, প্রার্থীরা মোটামুটিভাবে প্রচার অভিযানে রয়েছেন। কেমন দেখছেন আপনি এই নির্বাচন? আমি এবং আপনার লেখা শিরোনাম থেকেই জানতে চাইতে পারি যে কি প্রশ্ন আপনার মনে এবং কি উদ্বেগ আপনার মধ্যে রয়েছে? অনেক উদ্বেগ আছে, আবার অনেক আশাবাদও আছে। আশাবাদ হলো যে নির্বাচনটা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 8 বছর। তো এই 8 বছর পর্যন্ত এই নাগরিকরা তাদের অনেক সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিশেষত কাউন্সিলরদের সাথে যোগাযোগ, তার মাধ্যমে যে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্য মেয়াদ মোটামুটি রেগুলারলি নির্বাচন হচ্ছে। তো এটা নির্বাচন না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠিত হয় না এবং এগুলো নির্বাচন হওয়া এবং এইসব প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করা আমাদের সাংবিধানিক অঙ্গীকার, সাংবিধানিক নির্দেশনা। তাই এগুলো নির্বাচন হইতে হবে। তো এটা আশাবাদ। তো আরেকটা আশাবাদ হলো যে এই যে প্রার্থী দেখছি এখন, আজকে আমরা যে প্রার্থীদের তথ্য প্রকাশ করেছি, আশাবাদ হলো আমরা যেটা দেখছি আমাদের প্রার্থীদের মধ্যে অনেক তরুণ প্রার্থী আছে, বিশেষত মেয়র পদে 2-1 জন ছাড়া অধিকাংশই তরুণ।
এবং এটা আশাবাদ সৃষ্টি করে, কারণ তরুণরা আমাদের নেতৃত্ব দেবে এবং আমরা যে সকল সমস্যা সৃষ্টি করেছি আমরা সমাধান করতে পারিনি, তরুণরা আশা করি যে সেই সকল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অনেকগুলো আশঙ্কা এবং অনেকগুলো এই যে আমাদের নেতিবাচক বিষয় আমরা লক্ষ্য করেছি। একটা নেতিবাচক বিষয় হলো যে আমাদের যেমন ঢাকা মহানগরে, দুটো মহানগরের 36 জন মেয়র পদপ্রার্থী, একজনও নারী নাই, এবং চট্টগ্রামেও কোনো একজন নারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে না। এটা আমাদের নারীর ক্ষমতায়নের ব্যাপারে অতীতে কখনো ঢাকা চট্টগ্রামে করেছে কি? না। তো আমরা তো সামনের দিকে এগোনোর কথা। আমরা আমাদের জাতীয় পর্যায়ে নারীরা অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, কিন্তু আমরা এইসব প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আমাদের এই যে নারায়ণগঞ্জ ছাড়া খুব কমে আমরা দেখতে পাই যে যারা এইরকম গুরুত্বপূর্ণ অবস্থানে আসে। তো এটা একটা নেতিবাচক। আর কতগুলো জিনিস, এটা আরো বিস্তৃত আলোচনা করব আমরা, যে যেমন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেকেই উচ্চশিক্ষিত, ভালো, তবে আবার অনেকে তথ্য গোপন করেছে। যেমন অনেকে বলেছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়। অনেকে বলেছে আমরা জানি তারা উচ্চশিক্ষিত, তারা লিখেছে স্বশিক্ষিত। তো এগুলো হলফনামার থেকে আমাদের তথ্য নেওয়া। এগুলো কেন করেছেন তারা, কি মনে হয়? আই ডোন্ট নো। মানে আইনের যেমন এক ধরনের মারপ্যাচের কারণে সম্পদের হিসাব মনে হচ্ছে যে তারা তো আমাদের চেয়ে হতদরিদ্র, মানে আমাদের বিবেচনা আমরা যা সেই হিসেবে প্রার্থীরা অনেকেই হতদরিদ্র। ধরেন ওই যে শিক্ষাগত যোগ্যতা, সেটি না হয় বোঝা গেল যে আইনের মারপ্যাচে নিজের নামে নেই, কোম্পানির নামে আছে, নানান কিছু, কিন্তু শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যেমন প্রযোজ্য নয় যারা বলেছে, কিংবা শিক্ষাগত যোগ্যতা গোপন করেছে, তারা জানাতে চায় নাই যে তারা ওই যে খুব একটা শিক্ষাগত যোগ্যতা আছে। এটাই মূল কারণ। সুবিধা কি, মানে শিক্ষাগত যোগ্যতা থাকলে কি ভোট পাওয়ার ক্ষেত্রে? নিরক্ষরতা অযোগ্যতা নয়, কিন্তু আমাদের ওই যে আপনাদের অ্যাসেসমেন্ট কি, আমি সেটা বুঝি, আপনারা কি মনে করছেন যে কেন তারা এটি করছে? আমরা মনে করি যে তারা হীনমন্যতা বোধে ভোগে, যে তার জন্য তারা মনে করে যে তারা যদি তাদের শিক্ষাগত যোগ্যতা যে নাই, উচ্চশিক্ষা নাই, বড় ধরনের ডিগ্রি নাই, এটা জানলে হয়তো ভোটাররা তাদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করবে। তো এটা একটা কারণ। এবং এটা যেটা গুরুত্বপূর্ণ, যেটা নির্বাচন মানে একভাবে লুকোচ্ছেন আর কি, লুকোচ্ছে। এবং এই তথ্য গোপন করা কিংবা মিথ্যা তথ্য দেওয়া, এটা কিন্তু এই যে তাদেরকে অযোগ্য করে। হলফনামায় কোনো মিথ্যা তথ্য যদি দেয় কিংবা তথ্য গোপন করে, তাহলে কিন্তু তারা নির্বাচনে দাঁড়ানোর যোগ্য নন। কিন্তু আমরা জানি না কেন আমাদের সেই রিটার্নিং অফিসাররা তাদের মনোনয়নপত্র গ্রহণ করলো। তো এটা আপনারা কি সুজনের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে জানিয়েছেন এগুলো আনুষ্ঠানিকভাবে? আমরা আজকেই আমরা প্রথম করলাম, এগুলো সন্নিবেশিত করলাম। আমরা মানে আপনি যদি প্রেসকে জানান তাহলে হয়তো গোটা জাতি জানবে, কিন্তু আইনের একটা ফাঁক থাকবে যে নির্বাচন কমিশন হয়তো বলবার যে কোনো সময় সুযোগ পাবে যে আমাদের নজরে কেউ আনেনি, সে কারণে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আপনারা জানিয়েছেন? ইনফ্যাক্ট আমরা আনুষ্ঠানিকভাবে জানাইনি। আমরা আপনার কথার প্রেক্ষিতে আমরা আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বিবেচনায় নেব। আর নির্বাচন কমিশনের কিন্তু প্রতিকার দেওয়া কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। শুধু নির্বাচন কমিশন এই সকল এই যে তথ্য গোপন কিংবা কোন রকম বাড়াবাড়ি, কোন রকম হুমকি, কোন রকম সহিংসতা যাতে না ঘটে, এগুলো প্রিভেন্ট করা, এগুলো যাতে না ঘটে সেটা নিশ্চিত করা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে এগুলো যাচাই বাছাই করা দরকার কমিশনের পক্ষ থেকে। আর প্রার্থীরাও কিন্তু এগুলো নিয়ে করতে পারে, তারা এটা নিয়ে অভিযোগ করতে পারে। আর আরো কতগুলো বিষয়, যেমন ব্যবসায়ী, যে এই যে ব্যবসায়ীর আধিক্য, ব্যবসায়ীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নির্বাচিত হবে, তাতে কোনো রকম ক্ষতি নেই। কিন্তু শুধু যদি ব্যবসায়ী হয় সেখানেই হলো আপত্তি। কারণ এই মহানগরগুলোতে শুধু ব্যবসায়ী বসবাস করে না, সবার স্বার্থ দেখা দরকার। এবং শুধু প্রতিষ্ঠানগুলো শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখবে তা তো হতে পারে না। তো এই একটা বাগানে আপনি যদি সব গোলাপ ফুলও হয়, তাও কিন্তু যদি বিভিন্ন রকমের ফুল হয় তাহলে কিন্তু আরো অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি সুন্দর বলে আমি মনে করি। তো এবং এই ব্যবসায়ীদের মধ্যে আবার এমন অনেক ব্যবসায়ী আছে যারা ঠিকাদার, যারা সিটি কর্পোরেশনের ঠিকাদার,
এবং ঠিকাদাররা কিন্তু সিটি কর্পোরেশনে যারা ঠিকাদারি ব্যবসা করে তারা কিন্তু নির্বাচনে দাঁড়ানোর যোগ্য নন, কারণ তিনি তার স্বার্থ ওখানে। ওই যে কিন্তু তারা এক ধরনের ওই যে প্রত্যয়নপত্র নিয়ে তারা প্রার্থী হয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের প্রার্থীতা গৃহীত হয়েছে। এখন এটা যদি হয় তাহলে আমরা শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো। তো এইরকম আরো অনেকগুলো আছে, আমরা আসবো। হ্যাঁ, তো এইরকম অনেকগুলো বিষয় আমাদের উদ্বেগ আছে, যেটা আমরা প্রকাশ করেছি এবং প্রকাশ করব, এবং নির্বাচন কমিশন আশা করি আমলে নেবে, নিয়ে তারা কিছু করার চেষ্টা করবে। মাহমুদুল ইসলাম চৌধুরী, আপনি কেমন দেখছেন? এবং বিশেষ করে আমার তো কৌতূহল থাকবে, দর্শকদেরও থাকবে, যে চট্টগ্রামের বিষয়টা আপনার আলোচনার মধ্যে একটু বেশি করে আসবে, নিশ্চয়ই ঢাকাও আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। বদিউল আলম সাহেব খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছেন। আপনি শুরুতেই বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক একটা স্বস্তি আসতে পারে দেশে, আবার অস্বস্তি হইতে পারে, অস্বস্তিও হইতে পারে, দুইটা আপনি কথা বলেছেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই যে দুইটা কথার যে নির্বাচনকে কেন্দ্র করে আসতেছে। ফর এক্সাম্পল, ইলেকশনের রেজাল্ট, ইলেকশনটার যেভাবে কন্ডাক্ট করা দরকার, যদি নির্বাচন কমিশন তার সেইভাবে কন্ডাক্ট করতে পারে এবং কন্ডাক্ট করার পরে মানুষ দেখবে যে কন্ডাক্টটা কিরকম হয়েছে, এটার উপরে ইলেকশন কমিশনের একটা ক্রেডিবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, এটা যেমন নির্ভর করে। অন দি আদার হ্যান্ড, এই ইলেকশনের রেজাল্টের উপর নির্ভর করবে যে মানে একটা মনস্তাত্ত্বিক প্রেসার আপন দি গভর্নমেন্ট, that if the government supported candidates যদি এখানে জয়ী হয়ে না আসে কোনো কারণে, এবং সেখানে কিন্তু তখন একটা মনস্তাত্ত্বিক প্রেসার আসবে যে যেহেতু বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে এর মধ্যে ইতিমধ্যে আমার মনে হয় অ্যাকসেপ্টিং রংপুর আর এদিকে আপনার নারায়ণগঞ্জকে যদি আমরা বাদ রাখি, বাকি সব সিটি কর্পোরেশন মনে হয় বিরোধী দল থেকে ওখানে ইনস্টল হয়েছে। তো এই তিনটার উপরে হচ্ছে মেজর সিটি কর্পোরেশন, এই তিনটা। এখন এই তিনটার রেজাল্টের উপরে সরকার বা বিরোধী দল তাদের রাজনৈতিক স্টিকটা নির্ভর করতেছে। এখন যেমন অনেকে বলে 92 দিন আন্দোলনে কি হইল, তো এইটা রাজনৈতিক কথা। এখন আপনি এখন একটা ইলেকশনে যাচ্ছেন, এই আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরে সবচাইতে বড় মাপের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন হচ্ছে সিটি কর্পোরেশন। যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু মোর পিপল আর ইনভলভ, বাট ওই বড় মাপের নেতৃত্ব নির্ভরশীল। সেই ক্ষেত্রে এই ইলেকশনটা সমধিক গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে এই যে গভর্নেন্সের, বাংলাকে বলে আমরা শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থার একটা টায়ার হচ্ছে সিটি গভর্নমেন্ট। এই টায়ার অফ দি সিটি গভর্নমেন্টকে যদি আমরা এখন মনে করি, সবাই আশা করে যে মেয়র সাহেবের বলা সব দায় দায়িত্ব সিটি, আসলে মেয়র ইজ এ ট্রু টু জগন্নাথ। আফটার অর্ডিন্যান্স অফ 1993 যে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করেছে, এর আগে আমরা যারা মেয়রগিরি করেছি, মেবি বলা ঠিক হবে কিনা জানি না, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের ইলেকটেড বডিটা আমার লিডারশিপে পুরো গঠিত হয়, ওইভাবে আমাকে মানুষের ফাউন্ডিং মেয়র অফ চিরকম। আর এখন তো আপনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরও চাইলে সরকার কিছু কারণ আছে, সেই বিধান বলে তাকে যে কোনো সময় না করে দিতে পারে, না করে দিতে পারে, তো এটা আছে, বরখাস্ত করতে পারে, অপসারণ করতে পারে। এর বাইরে একটা সিটি কর্পোরেশনের মেয়র, সে এতগুলো লোকের পরে ইলেক্টেড হইল। আপনি মনে করেন চট্টগ্রামের একটা মেয়রের কনস্টিটিউয়েন্সিতে 5 জন সংসদ সদস্য মনে করেন আছে। এখন সে কোনো কারণে মনে করেন ওয়াসার চেয়ারম্যান সাহেবকে ফোন করলো যে অমুক এরিয়াতে পানি পাওয়া যাচ্ছে না, কি ব্যাপারটা। এখন চেয়ারম্যান সাহেব কোনো কারণে তার টেলিফোনটা রিসিভ করলেন না, মেয়র সাহেবের কোনো কর্তৃত্ব নাই, আপনি ওয়াসার উপরে সে কোনো মন্তব্য করতে পারবেন। আপনার মনে করেন চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি, এই ভাই আপনি যে প্ল্যানটা পাস করে এখানে বাড়িটা করতে দিচ্ছেন, শহরে তো আমার রাস্তাঘাটের অবস্থা কাইল হচ্ছে, পানি হবে,
আর চেয়ারম্যান সাহেব যদি টেলিফোনটা রিসিভই না করলেন বা বললেন যে ভাই আপনি এগুলো নিয়ে মাথা ব্যথা করতেছে কেন, হোয়াই ইউ আর ইন্টারফিয়ারিং ইন মাই সাবজেক্ট, মেয়র সাহেব সেখানে বলার কিছু নাই। কোন কারণে মনে করার যানজট হচ্ছে, ট্রাফিক সিগন্যাল যেগুলো দিতে হয় অটো ট্রাফিক সিগন্যালিং, এটা কিন্তু পয়সাটা সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়, বাট গাড়ি কোন দিকে যাবে এটা ডিসিশন দেবে কিন্তু পুলিশ কমিশনার, ট্রাফিক ডিপার্টমেন্ট। তো এইটার জন্য যদি মেয়র সাহেব কিছু জানতে চান, পুলিশ হ্যাজ গট নো অব্লিগেশন টু রিপোর্ট টু দি সিটি গভর্নমেন্ট। এখন বড় দুর্ভাগ্যের বিষয়, একই অবস্থা তো মানে ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য। ঢাকা সেটাই বলছি, আপনি যে চিটাগং বলছেন সেটা পরিষ্কার করে আমি একদম ক্লিয়ার বলছি, ঢাকাও সেম। আগে যেমন আমাদের সময়ে পার্টিকুলারলি 1980-র দশকে আমরা যারা সেই সময় মেয়র ছিলাম, আমাদের কাছে কি হইতো, ঢাকার মেয়রের কাছে রাজুকের চেয়ারম্যানের জবাবদিহিত ছিল, ওয়াসার চেয়ারম্যানের জবাবদিহিত ছিল, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ারের জবাবদিহিত ছিল, অল ইউটিলিটি বডিজ, আপনার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ওখানে পদাধিক বলে, ওদেরকে বলা হয়তো অফিসিয়াল কমিশনার। আমাদের সময় এই অফিসিয়াল কমিশনার পথাটা ছিল, মহিলা কমিশনার, অফিসিয়াল কমিশনার, এবং প্রতি মাসে মিটিং এ কর্পোরেশনের যে মাসিক একটা মিটিং হবে, সেই মিটিং এ ওনাদের উপস্থিতি বাধ্যতামূলক। এখন 1993 সালে যখন এই সিটি কর্পোরেশন ইলেকশন গুলো হয়, তখন সেই সময় সরকার প্রিহেড করলো যে কোন কারণে যদি এখানে তৎকালীন বিরোধী দলের মেয়ররা লোক যদি এখানে মেয়র হয়, তখন আমার এই শহরে আমার কর্তৃত্ব কি থাকবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যেটা অনেক দর্শক দেখতেছেন যে আমাদের দেশে কিছু স্মার্ট মানে মানে বিষয়টা খারাপের দিকে, আপনি আপনার দিকে আল্লাহ কিন্তু একটা বিষয় দিয়েছে, আপনি একটা চেষ্টা করে একটা ভালো বিষয়ের দিকে নিতে পারেন, খারাপ বিষয়ের দিকে নিতে পারেন। আমাদের দেশের ব্যুরোক্রেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্গান অফ দ্য কান্ট্রি। এই যে সরকারের কর্মকর্তারা, ওনাদেরকে রুল, ওনাদেরকে কমান্ড করার জন্য যদি স্ট্রং লিডারশিপ হয়, তাহলে ওরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, আর দুর্বল লিডারশিপ হইলে ওরা উল্টো ওদের উপর সোয়ার হয়। যেটা করেছে যে সেই নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছে যে দেখেন, যদি বিরোধী দল থেকে মেয়র আসে কি করবে, তো এখন থেকে আইনটা চেঞ্জ করে দেবে, তাহলে কি করা যাবে, তখন কর্তৃত্বটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির হাতে চলে আসবে, ওরা মেয়র সাহেব যা ইচ্ছে তা আর করতে পারবে না। কি করতে হবে, ওই যে রাজুকের চেয়ারম্যান সাহেব, और সেক্ষেত্রে সিডিএস চেয়ারম্যান সাহেব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান সাহেব, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান সাহেব, ওই যে আপনার পিডব্লিউ পাবলিক ইলেকট্রিক ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার, অল দি চেয়ারম্যান পিডব্লিউডি বোর্ড, এই যারা অফিসিয়াল কমিশনার হিসেবে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, সিটি অফিসিয়াল কমিশনার ছিল, সব অফিসিয়াল কমিশনার ডেজিগনেশনকে কমপ্লিটলি বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দিয়ে মেয়র ইনস্টিটিউশনটাকে একটা টুটু জগন্নাথে পরিণত হইল, এবং 1994 জানুয়ারি ইলেকশন হলো। ঢাকাতে তৎকালীন বিরোধী দলের মেয়র হইল হানিফ সাহেব, চট্টগ্রামে হলো মহিউদ্দিন চৌধুরী, যার কারণে তাদের কাছে কোনো ক্ষমতা নাই। এখন সেই ধারাবাহিকতা এখন যেহেতু নাই, ছিল না, ওদের আবার বলতে লজ্জা লাগে, ভয়, তারা সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে চায়। সিটি গভর্নমেন্ট তো ছিল 80 দশকে, তো ওইটা আশরাফ সাহেব করে গেছে কেন, সেই জন্য এটা আশরাফ সাহেবের নামটা নিতে তাদের লজ্জা লাগতেছে। একটা হাইকোর্টে কেউ যদি কেস করে, এই সুযোগ মদিনা সাহেব করতে পারে, হাইকোর্টে একটা রিট করে দিলেই যে দি ল অ্যামেন্ডেড ইন দি পার্লামেন্ট ইন 1993 ওয়াজ কন্ট্রাডিক্টরি টু কনস্টিটিউশন, যেখানে আর্টিকেল 59 আর 60 কে এটাকে ইনসাল্ট করা হয়েছে, ইজিলি একটা কেস হবে। কিন্তু বাট কোর্ট জিজ্ঞেস করবে হু আর ইউ, উনি বলবে আমি যে সুশাসনের জন্য নাগরিকের পক্ষ থেকে আসছি, মানে পাবলিক ইন্টারেস্টের জন্য কেসটা করতে আসছি, আইদার or any candidate like commissioner of the city corporation candidate or the mayor, তারা কেউ একটা হাইকোর্ট রিট করে ওই আইনটাকে বাতিল করে দিলে কিন্তু আগের আইন কি হয়ে যাবে, এস্টাবলিশ হয়ে যাবে। এখন আচ্ছা বলেন ডক্টর মজুমদার। ওকে, যে উনি যে কথা বলছেন, আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সকল প্রতিষ্ঠানের যারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে কিন্তু স্থানীয় শাসনের ভার দেওয়ার কথা। আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশ, এই যে এগুলো হলো একাংশ, প্রত্যেকটা ইউনিটের স্থানীয় শাসনের ভার দেওয়া হবে। এটা আইনে, এটা সংবিধানের ভাষা। তো তাহলে সাংবিধানিকভাবে এগুলো স্বায়ত্তশাসিত হওয়ার কথা, এবং সাংবিধানিকভাবে, এবং এই অনুচ্ছেদেই আছে সাংবিধানিকভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং সকল সেবা, পাবলিক সার্ভিস দেওয়ার সকল পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন এদের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ার কথা।
এটা আমাদের কেতাবে আছে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। তো এই আমাদের যেটা বাস্তবে আছে সেটা সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। এবং এই নিয়ে আপনি মামলার কথা বলছেন, উপজেলা নিয়ে মামলা হয়েছে। এমপি সাহেবরা যে অযাচিতভাবে যে উপজেলা পরিষদে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু মামলাটার এখন পর্যন্ত হিয়ারিং এ করানো যায়নি। তো মামলা হবে কিন্তু হিয়ারিং হয় না। এবং আরেকটা মামলা তো এই যে এমপি সাহেবদের 15 কোটি টাকা মামলা, 15 কোটি টাকা দেওয়া হচ্ছে, এবং যেটাও সংবিধানের লঙ্ঘন, এটা মামলা হয়েছে এবং এটার হিয়ারিং হয়েছে, হিয়ারিং শেষ হয়েছে, কিন্তু রায়ের জন্য আজকে বেশ কয়েক বছর আমি এর সাথে যুক্ত ছিলাম, কয়েক বছর পর্যন্ত পড়ে আছে। রায়ের দিনও হয় না, নির্ধারিত হয় না, রায় হয় না। তো এটা হলো আমাদের বাস্তবতা। আপনি মামলার কথা বলছেন, কোথাও প্রতিকারের খুব একটা সুযোগ নাই। আর উনি যে কথা বলছেন মূলত, যে উনি সিটি গভর্নমেন্টের কথা বলছেন, যে যারা নির্বাচিত হবেন তাদের অধীনে সবগুলো প্রতিষ্ঠান, এখানে 56টা, যেমন 56টা প্রতিষ্ঠানের কথা বলা হয়, যারা বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে ইয়াদেরকে, জনগণকে, নাগরিকদেরকে, এগুলোর উপর যদি তাদের কর্তৃত্ব না থাকে, যেটা সাংবিধানিকভাবে এটা অঙ্গীকারাবদ্ধ আমরা করতে, তাদের যদি নিয়ন্ত্রণ না থাকে, তিনি সুন্দর করে উদাহরণ দিয়ে বলেছেন, তাহলে কিন্তু তারা, এই যে আমাদের মেয়র সাহেবরা, ওনারা বাসযোগ্য ঢাকা করার কথা অঙ্গীকার করছেন, ওনারা আধুনিক ঢাকা, স্মার্ট ঢাকা, পরিকল্পিত সবুজ ঢাকা, এবং এগুলো চলমান ঢাকা, আলোকিত ঢাকা, এগুলো ভালো এবং এগুলো আমাদের দরকার। কারণ আন্তর্জাতিকভাবে কিন্তু যে সিটিগুলো রেটিং হয়, ঢাকার রেটিং নিশ্চয়ই জানেন যে ঢাকার রেটিং নিচের দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ আমরা একবারে বটমে আছি, আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি। ঢাকা অবাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম। তো এখন এটাকে আমাদের পরিবর্তন করা দরকার। এই পরিবর্তনের জন্য যে আমাদের এই যে কাঠামো, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যেহেতু বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এই যে ঢাকা এবং চট্টগ্রামে যারা মেয়র প্রার্থী, তারা আসলে তাদের নিজ নিজ এলাকার প্রবলেমটা, মানে চট্টগ্রামের সমস্যা বা ঢাকার উত্তরে যারা আছেন তারা উত্তর, বা ঢাকা দক্ষিণে যারা আছেন তারা দক্ষিণের সমস্যাগুলো রাইটলি অ্যাড্রেস করতে পারছেন কিনা? আমি জানি আপনার করছেন কিনা, আপনি একটু চট্টগ্রামে আপনার কাছে। আমার মনে হয় কেউ কেউ ওই যে তাদের ধারণা আছে, তাদের সুস্পষ্ট ওই যে এবারে কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু অধিকাংশের কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই। এবং অভিজ্ঞতা ওই অর্থে যে তারা আসলে ইনডেপথ নলেজটা নেই তাদের। এবং অনেকেই আমার সন্দেহ হয় কেউ কেউ এই সিটি কর্পোরেশন কোনদিন পদার্পণ করেছেন কিনা, পা দিয়েছেন কিনা আমি নিশ্চিত নই। তাই এই যে সিটি গভর্নমেন্টের ধারণা, এটা তো একটা সমস্যা। এটা ছাড়াও আরেকটা সমস্যা আছে, অর্থাৎ এগুলোর উপর কর্তৃত্ব যদি না থাকে, নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে কিন্তু তারা সফল হবেন না। আরেকটা সমস্যা হলো এই যে সিটি কর্পোরেশনের কাঠামোটাও, এটা মেয়র সর্বস্ব, এবং এখানে কমিশনারদের খুব একটা ভূমিকা নেই। তো এখানে এই যে ওই কাঠামোটা পরিবর্তন আনা দরকার। কারণ আমরা নির্বাচিত, যেমন ঢাকাতে আমরা নির্বাচিত করব 122-23 জন আমরা নির্বাচিত করব, কাউন্সিলর, মেয়র সহ। তো এখন এদের যদি সবার যদি এই যে নেতৃত্ব দেওয়ার, অবদান রাখার যদি সুযোগ না থাকে, তাহলে কিন্তু এই যে যারা করে, আমাদের অনেক কাউন্সিলর কিন্তু অনেক অযাচিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। তারা বিভিন্নভাবে ঠিকাদারি, বিভিন্ন সাপ্লাই দেওয়া, বিভিন্ন রকম কার্যক্রমের সাথে, চাঁদাবাজি ইত্যাদির সাথে যুক্ত হয়ে যায়। এবং মনে আছে তো 2002 সালে নির্বাচনের পরে ঢাকা শহরে আমাদের মেয়রদেরকে সেই গানম্যান দিয়ে রক্ষা করতে হয়েছে, কিন্তু কাউকে রক্ষা করা যায়নি। তো সেই রকম ব্যক্তিরাই নির্বাচিত হন এবং অযাচিত অনেক কর্মকাণ্ডে লিপ্ত হন। তো আমাদের ওই কাঠামো পরিবর্তন আনতে হবে, এবং একই সাথে আমাদের ওই সৎযোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। এবং সৎযোগ্য ব্যক্তিদেরকে যদি নির্বাচিত না করি, এবং যাদের ধারণা আছে, এবং যারা এই সত্যিকারের অর্থে জনকল্যাণে নিবেদিত, আমরা তো একটা জিনিস কি, আমাদের দেশে আমরা ক্ষমতায় যাই, কিন্তু এটা তো পাবলিক সার্ভিস, জনগণকে সেবা দেওয়া উদ্দেশ্য। এবং এই যে আমরা সিটি কর্পোরেশন, এই প্রসঙ্গে বলতে হয়, সিটি গভর্নমেন্টের কথা যে বলছি, এখানে বিকেন্দ্রীকরণ দরকার। কিন্তু আমরা যারা কেন্দ্রে আছি, জাতীয় পর্যায়ে আছি, তারা তো সব ক্ষমতার অধিকারী না এখন। তো তারা তো এই ক্ষমতা দিতে রাজি হবে না।
রাজি হবে না, কারণ তারা ক্ষমতা নিয়েছে, ক্ষমতায় গিয়েছে, নির্বাচিত হয়েছে, তারা তো পাবলিক সার্ভিসের জন্য নয়। তো পাবলিক সার্ভিসের ধারণা এবং সেই ধারণা পোষণ করে তেমন ব্যক্তিদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। তাই এই প্রার্থীদের যোগ্যতা, প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড, প্রার্থীদের দক্ষতা, এই যে তারা পরিচ্ছন্ন প্রার্থী কিনা, এটা গুরুত্বপূর্ণ। চৌধুরী, এখন আমার প্রশ্ন হচ্ছে প্রার্থী খুব উপযুক্ত আমি ধরে নিলাম যে প্রার্থী অসম্ভব উপযুক্ত, অসম্ভব অভিজ্ঞতা, অসম্ভব এক্সপেরিয়েন্স সবকিছু তার আছে, কিন্তু তার কোনো অথরিটি নাই, আইনে তার কোনো ক্ষমতা দেওয়া নাই। তো সে একটা টুরু জগন্নাথে পরিণত হয়ে যাবে। এখানে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি, যেমন আগে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে ছিল বাংলাদেশ, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এখন আমরা দেশ চালাচ্ছি। এখন পৃথিবীর বিভিন্ন দেশে সিটির এক্সিকিউটিভ হেড মেয়র, সাম অফ দি সিটিজ এক্সিকিউটিভ হেড কিন্তু মেয়র নয়। যেমন আমি আপনাকে বলি, লন্ডনে আপনার মার্গারেট থেচারের সময় একটা আইন করে দিল যে মেয়রকে আর এক্সিকিউটিভ অথরিটির থেকে শুনে দিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসারকে অথরিটি সব দিয়ে দিল। কি করা হইলো যে মেয়র গুলোকে অর্নামেন্টাল গলাতে একটা মালা টালা পরে থাকে, আর ওই যে লন্ডন যেটা পুরনো শহর, ওই আপনার ওয়েস্টমিনিস্টার এভেটেমে নিয়ে যে 10 ডাউন স্ট্রিটের যে এরিয়াটা, সেই এরিয়ার মেয়রকে বলা হয় লর্ড মেয়র অফ লন্ডন। লর্ড মেয়র অফ লন্ডনের স্ট্যাটাস দেওয়া হয়েছে কিন্তু অ্যাবভ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ইন দ্য ওয়ার্ড অফ প্রেসিডেন্স। ইংল্যান্ডের ওয়ার্ড অফ প্রেসিডেন্সে লর্ড মেয়র অফ লন্ডন ইজ অ্যাবভ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। কোন দেশের যদি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যায়, ওই স্টেট ব্যাংকুটটা থ্রো করবে কিন্তু লর্ড মেয়র অফ লন্ডন। I had the opportunity to be a guest of the Lord Mayor of London for one day. আমার সাথে এখানে রিটায়ার করছে আপনার হোম সেক্রেটারি ছিল মোস্তাক সাহেব, ও আমার প্রটোকল ডিউটি করার জন্য গেছিল আমার সাথে। তো সেখানে যেটা তার ব্রিফিং এ যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, তার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার সম্মান যথেষ্ট, তাকে সবার উপরে ইজ্জত দিয়ে বসায়, কিন্তু তার কোনো মানে। আর লন্ডন শহরকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলছে বড় কাউন্সিল। বড় কাউন্সিলের জন্য আবার একটা মেয়র, যিনি পুরানো শহর, ওটা হচ্ছে লর্ড মেয়র, আরগুলো হচ্ছে মেয়র। এখন ঢাকা শহরকে যদি আপনি 4-5টা বড় কাউন্সিল করে ফেলতেন, মিরপুর এরিয়ার একটা মেয়র, গুলশান বনানী ধানমন্ডি বাড়ির একটা মেয়র, আপনার এই কি বল ধানমন্ডি এরিয়া নিয়ে আলাদা নিয়ে, এরকম করলে একটা বড় কাউন্সিল হইতো। এরপরে আপনি একটা লেফটেন্যান্ট গভর্নর, যেমন দিল্লি চিফকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর, এরকম একটা করে। কারণ ঢাকা শহরের জন্য ওই আমাদের এরশাদ সাহেবের সময়ে ওই যে ঢাকা সিটি কর্পোরেশন বিল্ডিং, যেটা দেখেন বড় বিল্ডিং, ওটা কিন্তু তখনই বানিয়ে দেওয়া হয়েছিল। যে চিন্তা করা হয়েছিল যে ভবিষ্যতে ঢাকা শহরে মেয়রের কোনো ভালো অফিসও ছিল না আগে। এখন আমরা আমাদের কোন জিনিস যদি কার্যকরী করতে হয়, পরীক্ষা নিরীক্ষা আর কতদিন করিব? আপনি কেকটা কাটবেন, কাটার আগে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আমার টোটাল প্রবলেম, আমার গ্যাস কয়জন। আপনি ঢাকাকে কাটার সময় 2 ভাগ করলেন, আপনি এটাকে যদি বড় কাউন্সিল করতেন তাহলে সার্ভিস গুলো আরো ভালোভাবে যাইতো, এবং যিনি উপরে তার উপরে যিনি থাকতো এদেরকে নিয়ে এটা কোঅর্ডিনেট করতে। যেমন ঢাকা শহরে কিন্তু 10টা এক্সিকিউটিভ অফিসারের অফিস আছে, ঢাকা শহরে 10টা জোনাল এক্সিকিউটিভ অফিসার আছে। এই জোনাল অফিসগুলোর জন্য এক একটা মেয়র আপনি পাঠাতে পারতেন ইলেকশনের মাধ্যমে, এবং আপনি তাদেরকে পাওয়ার দিতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে কি, সরকারের যারা পরিচালনা করে, পার্লামেন্টে সবকিছু যে আলোচনা করে সিদ্ধান্ত হয়, এটার সিদ্ধান্তকে মোল্ড করার জন্য পলিসি মেকার, যারা রিয়েল পলিসি মেকার, হার্ডকোর গভর্নমেন্টে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। ওনারা কি দেশটা বুরুক্রেসদের মাধ্যমে এখন যেভাবে চলছে সেভাবে চালাবেন, না জনপ্রতিনিধিদেরকে দিয়ে দেশ চালাবেন সংবিধান অনুযায়ী? সংবিধান অনুযায়ী চালাবেন, এইটা একটা মেজর ডিসিশন। যদি জনপ্রতিনিধি অনুযায়ী তাদেরকে দেশ চালানোর খেয়াল থাকে, তাহলে কিন্তু কান্ট্রির এখন যে প্রবলেম গুলো দাঁড়াচ্ছে, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে দেখতেছি, বিং এ 4 times elected man, যে ইমিডিয়েটলি আমাদেরকে একটা স্টেট গভর্নমেন্ট, অ্যাটলিস্ট একটা স্টেট গভর্নমেন্ট তাড়াতাড়ি করতে হবে। এভেন্চুয়ালি পরে এটা 8টাকে নিয়ে 8টাতে যেতে হবে। এটা বা স্টেট গভর্নমেন্ট যতক্ষণ আপনি না করতেছেন ততক্ষণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ হচ্ছে না। আপনি একটা স্কুলের গভর্নমেন্ট কলেজের টিচারকে ট্রান্সফারের জন্য ঢাকা শহরে তদবির করতে আসতে হচ্ছে, একটা হসপিটালের ডাক্তারকে ট্রান্সফারের জন্য ঢাকা শহরে তদবির করতে আসতে হচ্ছে। আপনি ডিসেন্ট্রালাইজ করে পদ দিয়ে ফেলেন। Let the Prime Minister, the Home Minister, and the Foreign Minister, other Minister, Finance Minister be busy with the national issues. কিন্তু এখন আমরা কি করতেছি, অল ছোটখাটো এই সমস্ত কি হবে না হবে, তখন চট্টগ্রামের মেয়র কি হবে,
খুলনার মেয়র কি হবে, ওই লোকাল যে প্রভিন্স স্টেট থাকবে ওরা ডিসাইড করবে এটা কিভাবে হ্যান্ডেল করবে। এখন আমাদের কিন্তু ওই টায়ার অফ গভর্নমেন্ট আমরা এখন ডিসাইড করতে পারি। আমরা একটু আবার প্রচার অভিযানের দিকে যাই, যে লেভেল প্লেইং ফিল্ড অনেকেরই দাবি, সেটি আসলে তৈরি হয়েছে কিনা? নানা ধরনের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণের প্রার্থী, মেয়র প্রার্থী, যিনি আদর্শ ঢাকা আন্দোলনের বা বিএনপি সমর্থনে, তিনি মির্জা আব্বাস জামিন চেয়েছিলেন এবং জামিনের জন্য শুনানি হয়েছে গত সোমবারে। আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা, সব মিলিয়ে কি মনে হচ্ছে? যে এবং তারা বলছেন যে তাদের অনেক প্রার্থী এখনো পর্যন্ত মাঠে নামতে পারছে না, মাঠে নামবার সুযোগ পাচ্ছে না। সো আপনাদের অবজারভেশন কি? ইনফ্যাক্ট এই প্রসঙ্গে আমরা আজকে যে তথ্য প্রকাশ করেছি সেই তথ্যে আমরা দেখেছি যে অনেক মামলা, এবং অধিকাংশই কিন্তু বিরোধী দলের যারা প্রার্থী, যদিও আমি ব্যক্তিগতভাবে দলীয় নির্বাচনের বিপক্ষে, স্থানীয় সরকার নির্বাচনে না, বিপক্ষে আপনি আমি সবাই, বা আইন কানুনও তাই, কিন্তু হচ্ছে তো দলীয় নির্বাচন। কিন্তু বিরোধী দলের যারা প্রার্থী তাদের বিরুদ্ধে অনেক মামলা, এবং এই যে অনেকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অনেকের বিরুদ্ধে অনেকগুলো মামলা, এবং অনেকগুলো জামিনযোগ্য মামলা। তো এখন এই মামলাগুলোর ব্যাপারে যেটা, যদি আদালত থেকে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে তাহলে হয়তো নির্বাচন কমিশনের কিছু করার নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও কিছু করার নেই। কিন্তু যে সকল হয়রানিমূলক মামলা, এই সকল মামলার ব্যাপারে যাতে এই যে প্রার্থীরা এগুলো সত্ত্বেও প্রচারণা চালাইতে পারে, এবং তারা তাদের এই যে প্রার্থী হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা নির্বাচন কমিশন সেখানে বিবেচনা শক্তি প্রয়োগ করা দরকার। আর একই সাথে আদালত যেগুলো জামিনযোগ্য মামলা, সেগুলোতে জামিন দিতে পারে। আর মির্জা আব্বাসের ক্ষেত্রে অনেকগুলো মামলা। তো এখন যেটা কাঙ্ক্ষিত হবে, যে আদালতের যে শুনানি হচ্ছে তার জামিনের ব্যাপারে যত দ্রুত, আমরা আশা করেছিলাম যে আজকেই যেদিন শুনানি হচ্ছে সেদিনে যদি তাদের সে ব্যাপারে রায় হতো, তাহলে যে আপনি সমতল ক্ষেত্রের কথা যেটা বলছেন, আরো 2 দিন পরে এই রায় না দিয়ে, তাহলে সমতল ক্ষেত্রের ব্যাপারে একটা ইতিবাচক ভূমিকা রাখতো বলে আমি মনে করি। এটা আদালতের সিদ্ধান্ত, আদালত সেই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা মনে করি যে এই যে মামলাগুলোর ব্যাপারে আমাদের নির্বাচন কমিশন তাদের বিবেচনা শক্তি প্রয়োগ করতে পারে। আর আরেকটা যেটা ভয়ানক এই মামলার ব্যাপারে, যে অনেকগুলো মামলার ক্ষেত্রে অজ্ঞাতনামা বহু আসামি ওখানে করা হয়। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেপ্তার করে ওই মামলায় আসামি করে দিতে পারে, এবং এটা একটা বিরাট হুমকি। এবং আমাদের একজন পুলিশ অফিসার বলেছেন, এই যারা আসামি আছে তাদেরকে পেলেই গ্রেপ্তার করবে। এটা একটা ইন্টিমিডেশন। এটা এই যে সমতল ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা। কারণ অনেকেই জানে না তাদের বিরুদ্ধে কি মামলা আছে, নতুন তাদের নাম এই যে একটা অজ্ঞাত আসামিদের মধ্যে নাম ঢুকিয়ে দিয়েছে কিনা। তো এটা কিন্তু সমতল ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন আচরণবিধি মেনে চলছেন প্রার্থীরা। সতর্ক করা হচ্ছে আচরণবিধি এবং বিধিবিধান তো এই প্রার্থীদের কেউ মানছে না, এবং একই সাথে দলগুলো তো মানছে না। এই যে যেমন এই যে কিছু দল প্রার্থীদের কাছ থেকে প্রত্যাহার পত্র নিয়েছে আগে, এটা নির্দলীয় নির্বাচন, এবং এটা দলগুলো মানছে না। ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশন এই ব্যাপারে নির্বাক। এবং এই যে ইয়েতে লেখা আছে, এই যে নির্বাচন বিধিমালাতে লেখা আছে, অবৈধ প্রভাব বিস্তার ও শাস্তি। কোন ব্যক্তি অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দোষী সাব্যস্ত হইবেন যদি তিনি কোনো ব্যক্তিকে নির্বাচনে ভোট প্রদান করিতে বা উহা হইতে বিরত থাকিতে, অথবা নির্বাচনে প্রার্থী হইতে বা প্রার্থিতা প্রত্যাহার করিতে প্ররোচিত বা বাধ্য করিবার উদ্দেশ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি নিজে বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোন প্রকার শক্তি, ত্রাস বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা ভীতি প্রদর্শন করেন। তো এটা শাস্তিযোগ্য অপরাধ, 6 মাস থেকে 7 বছর কারাদণ্ড। কিন্তু আমাদের দলগুলো তো এটা করেছে,
কিন্তু আমাদের নির্বাচন কমিশন 2 শব্দটি করে নাই। তো এই যে নির্বাচন কমিশন এই ব্যাপারে তাদের ভূমিকা যথাযথ পালন করছে না। প্রার্থীদের পক্ষ থেকে হ্যাঁ তারা ওই যে সব রকম পন্থা অবলম্বন করার হয়তো তাদের জন্য একটা ইনসেন্টিভ থাকবে, চেষ্টা করবে, কিন্তু নির্বাচন কমিশন হলো আম্পায়ার। এখন নির্বাচন কমিশনকে এই ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন এই ভূমিকা পালন করে নাই। ধরেন আরেকটা হলো এই যে আয়কর তাদের দেওয়ার কথা, কেউ আয়করের প্রত্যয়নপত্র দিয়েছে, আয়কর রিটার্ন দেয় নাই। তো এটাও তো কিন্তু ওই অসম্পূর্ণ তাদের মনোনয়নপত্র, এবং আমি জানি না কিভাবে তারা গ্রহণ করলো। এবং এই সম্পদের ব্যাপারে একটা জিনিস, এটা অবশ্যই নির্বাচন কমিশনের খুব একটা করার কিছু নেই। কিন্তু সেক্ষেত্রে অন্য প্রার্থীরা কেন ইলেকশন কমিশনের বা আদালতে শরণাপন্ন হন না? আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে তো দেখা গেল সেটি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গড়ালো, তার সেটি তো প্রথম থেকে কোনো পর্যায়ে গ্রহণযোগ্য হয়নি। সো সেটি যখন হয়নি, তো এই আপনি যেই বড় অসঙ্গতিগুলোর কথা বলছেন সেগুলো কেন হবে না? এগুলো করা উচিত, আমাদের প্রার্থীদের এগুলো দৃষ্টিতে আনা উচিত, এবং এগুলো তারা চ্যালেঞ্জ করা উচিত। এবং দুর্ভাগ্যবশত আমাদের এই যে এইগুলো আমাদের রাজনীতিতে তো ওই যে পেশাদারিত্ব সৃষ্টি হয়নি দুর্ভাগ্যবশত। আমরা রাজনীতিকে দেখি স্লোগান, আমরা রাজনীতিকে দেখি ক্ষমতায় যাব, মারবো কাটবো, তারপরে আমরা ওই যে এখন তো ক্ষমতায় গিয়ে আমাদের দেশে লুটপাট করা যায়, সবকিছু অন্যায় অবিচার করা যায়, করে পার পেয়ে যাওয়া যায়, কারণ বিচারহীনতার সংস্কৃতির কারণে। তো আমাদের ওই যে জনগণের সেবা করা এবং একই সাথে পেশাদারিত্ব আমাদের সৃষ্টি হয়নি। তো এইটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা মামলার ব্যাপারটা কথা বললেন, যে আপনার প্রথমে দেখতে হবে এই মামলাগুলোর বাদীকে। আপনি দেখবেন, ইফ আই এম নট রং, 70% বাদী হবে পুলিশ। এখন পুলিশ মানে গভর্নমেন্ট। সুতরাং আপনি ওই পুলিশ যেখানে বাদী আছে, ইলেকশনের ক্যান্ডিডেট হিসেবে ওই মুহূর্তে যদি সরকার মানে বেলের ব্যাপারে কন্টেস্ট না করে, or total administration for Dhaka and Chittagong city has been vested to the Election Commission as per law of the Election Commission. কি ঠিক আছে না? যদি তাই হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব কোন মামলা কি সিচুয়েশন, কেন তারা বেল পাচ্ছে না, এবং গভর্নমেন্টকে বলা যে ডোন্ট রেসিস্ট টিল দেয়ার ইলেকশন ইজ ওভার। ইলেকশন হওয়ার পরে কি করবে তোমরা তখন ঠিক করে নিও, যেটা উনি বললেন ইলেকশন কমিশন আছে আম্পায়ার। আর দুইটা হচ্ছে যে কি, যে এই ইলেকশন গুলো হওয়ার পরে কিন্তু সিটি কর্পোরেশনের অনেকগুলো ব্যাপারে কিন্তু মেয়র কেন্দ্রিক সিদ্ধান্ত নাই। এখানে কিন্তু কিছু স্ট্যান্ডিং কমিটি আছে সিটি কর্পোরেশন স্ট্যান্ডিং কমিটি গুলো কনসিস্ট অফ দি ওয়ার্ড কমিশনার, কাউন্সিলার। ওই কাউন্সিলাররা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সিদ্ধান্ত করে জেনারেল মিটিংয়ে পাশ করে তারপর কাজটা করতে হয়। তো সচরাচর যেহেতু মেয়র ইজ ডাইরেক্টলি ইলেক্টেড বাই দি পিপল, সেই জন্য কমিশনাররা মোটামুটি ভাবে ওই মেয়রের ডিজায়ারটাকে অনেক সময় প্রতিবন্ধক সৃষ্টি করতে চায় না। বাট অ্যাজ এ ডেমোক্রেটিক অর্গানাইজেশন ওইটা ইচ্ছে করলে কমিশনাররা কিন্তু জোট বাইধে তারা ওই স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে ক্যান ক্রিয়েট এ প্রবলেম ফর ডিসচার্জিং দি ডিউটিস অফ দ্য মেয়র। আমাদের এখানে আপনার এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যেমন আমি একটা বলি, এই যে মামলার কথা বললেন আপনি, 1999 সালে চট্টগ্রামে মেয়র ইলেকশন হলো, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ইলেকশন বয়কট করলো, মহিউদ্দিন চৌধুরী বিরোধিতা ইলেক্ট হলেন ইন 1999। নাও সেম ওয়েতে 2001 বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তখন কিন্তু 7 বছর হোক ইলেক্টেড হলেন উইদাউট এনি ক্যান্ডিডেট, বিনা প্রতিদ্বন্দ্বিতা, যেহেতু ঢাকায়, যেহেতু আওয়ামী লীগ বয়কটেড দেন ইলেকশন। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে কি, যে এই যে মেয়রের ইলেকশনটা বা সিটি কর্পোরেশনের যে ক্ষমতাটা, এটাকে টোটালি ভাবে আমি জানি না কেন যারা লিডারশিপ, একজন যারা বড়ভাবে নেতা হন, তার উচিত হচ্ছে আমার যে নিচের লেভেলে যে ছোটখাটো যারা ইলেক্টেড লোক আছে তার রেসপেক্টটা তার জন্য এনশিওর হচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব কিন্তু বড় জনের। আমার ঘরে কিছু কর্মচারী আছে, তারা আমার স্ত্রীর সাথে কি আচরণ করে, আমার ছেলের সাথে কি আচরণ করে দেখার দায়িত্ব কিন্তু আমি গার্জিয়ানের। সেই জন্য এই যে ইলেক্টেড বডিকে রেসপেক্ট করা,
এটা নিচের থেকে কিন্তু এটাকে রেসপেক্টটা শো করে করে আসতে হবে, এবং উপরের দায়িত্ব হচ্ছে ওটাকে এনশিওর করানোর জন্য। আর যেটা উনি বলছেন যে ট্রান্সপারেন্সি, ক্ষমতার যে আপনার যে অনেক সময় দেখা যায় যে ওনারা ওই শিয়ালের কাছে বর্গা, এইটা আছে। কারণ আমাদের দেশের যে কালচার, সেই কালচারে আমি ওটার উপরে খুব বেশি এমফাসাইজ না করে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের টায়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন যতক্ষণ ডিটারমিন হবে না ততক্ষণ পর্যন্ত এই বিভিন্ন স্থানীয় সরকারগুলো তারা ক্ষমতায়ন হচ্ছে না, এবং ক্ষমতায়ন হচ্ছে না বলেই আজকে বাংলাদেশে দি ওয়ে কারাপশন হ্যাজ বিকাম এ কোয়েশ্চন অফ রাইট হয়ে গেছে। কারাপশন হ্যাজ বিকাম এ প্র্যাকটিস ইন বাংলাদেশ। এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়াইছে যে আবার কি টাকা দেবেন নাকি কথা কর নিয়ে আমি তাহলে আমি ফাইল আপনি ধরবো না। এই যে অবস্থাটা দেওয়া যাচ্ছে দিন দিন, এটা থেকে উত্তরণের জন্য একমাত্র হচ্ছে ইলেক্টেড অফিসিয়ালস গুলোকে, ইলেক্টেড পিপলকে ইলেক্টেড অফিসিয়ালস বলা হয় উন্নত বিশ্বে। এই ইলেক্টেড অফিসিয়াল গুলোকে কর্মক্ষম করার জন্য, তাদের দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য, তাদেরকে লিডারশিপ ট্রেনিং দেওয়ার জন্য, তাদের যেটা কি বলে যে তাদের ডিউটি ডিসচার্জ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে ওদেরকে ইকুইপ এন্ড মোটিভেটেড করা, এবং সেই মোটিভেশনের মাধ্যমে লিডারশিপ ক্রিয়েট করতে হবে। তাহলে ভবিষ্যতের জন্য এই দেশে ডেমোক্রেসির নামে একটা অন্ধকার দেখা যাচ্ছে। মিস্টার মজুমদার। জি, তা আমরা যে একটি প্রশ্ন আপনার কাছে ছিল, এই যে ঢাকা, দুই ঢাকা, মানে দুই ঢাকার মধ্যে কোনো ভারসাম্য আছে কিনা? না, দুই ঢাকার মধ্যে কোনো ভারসাম্য নেই। দুই ঢাকার মধ্যে যেমন উত্তরের আমাদের ভোটার সংখ্যা বেশি, যেমন এই যে উত্তরে ভোটার সংখ্যা বেশি, ওয়ার্ড কম। উত্তরে ভোটার সংখ্যা বোধহয় 23-24 লাখ, কিন্তু ভোটার সংখ্যা ওয়ার্ড সংখ্যা 36। আর দক্ষিণে 3-4 লাখ ভোটার কম, কিন্তু তাদের ওয়ার্ড সংখ্যা 57টা। আবার ওখানে রাজস্বী একটি নগর ভবন রয়েছে, আবার উত্তরে গুলশানের একটা বড় প্লট আছে যেটা আপনার উত্তর অফিসে ব্যবহার হয়ে উঠেছিল ঢাকা সিটি কর্পোরেশনের গেস্ট হাউস। জি, মেয়র ভবন, ওটাকে বলা হতো মেয়র ভবন। ওখানে আমি ঘুমাইছি কয়েকবার, 100 টাকা দিয়ে টাকা আসতাম, ঢাকার মেয়র ওখানে আমাকে ব্যবস্থা করে দিত। এবং এটা কোনো ওই যে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এই যে যেখানে ভোটার কম কিন্তু ওয়ার্ড সংখ্যা বেশি, যেখানে ভোটার বেশি সেখানে ওয়ার্ড সংখ্যা কম। শুধু তাই নয়, এই যে সীমানা যখন আরেকটি তো প্রশ্ন থাকছে যে যিনি ঢাকা উত্তরের মেয়র হবেন তিনি কি ঢাকার দক্ষিণকে বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবেন কিনা, বা ঢাকার দক্ষিণে যিনি মেয়র হবেন তিনি উত্তরকে বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান করবেন? সেটি মশার সমস্যা বলি আর যানজটের সমস্যা বলি আর যাই বলি। ইনফ্যাক্ট এই যে আমরা মোহাম্মদ ইসলাম চৌধুরী সাহেব যে নগর সরকারের কথা বললেন, আমরা যে নগর সরকারের কথা বলছি, এটা দুটো সিটি কর্পোরেশন রেখে কিন্তু নগর সরকার করা সম্ভবপর নয়। এবং ওই যে মশা হতো এক জায়গায় মারলে আরেক জায়গায় আপনি না মারলে, তো এটা পরস্পরের উপর নির্ভরশীল। তাই সিটি গভর্নমেন্ট যদি আমরা করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সিটিকে জোড়া লাগাইতে হবে, আবার আরেকবারও আমাদের আইনে পরিবর্তন আনতে হবে। আর এই দুটো সিটি কর্পোরেশনের মধ্যে আরেকটা অসঙ্গতি আমরা পেয়েছি যে ভোটারের সংখ্যা। এই দুইটা সিটি কর্পোরেশনের মধ্যে কোথাও ভোটার সংখ্যা 12,500, আবার কোথাও ভোটার সংখ্যা 1,15,000 ওয়ার্ডে। এবং আমি জানি না, 3টে ক্রাইটেরিয়া থাকে এই সীমানা পুনর্নির্ধারণ। একটা হলো ভোটার সংখ্যা, আরেকটা হলো প্রশাসনিক সুবিধা, আরেকটা হলো ওই যে এলাকার মধ্যে সম্পৃক্ততা, কন্টিজিউটি। তো এই দিক থেকে এইখানে এলাকার মধ্যে সম্পৃক্ততা এবং ওই যাতায়াতের এইসব সুবিধা এগুলো গুরুত্বপূর্ণ নয়, ভোটার সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কোন যুক্তিতে এই যে মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব এটা করা, যে সীমানা পুনর্নির্ধারণ করা ভোটার সংখ্যার ভিত্তিতে, কিন্তু কোন যুক্তিতে তারা কোনো এলাকায় ভোটার সংখ্যা 12.5 লাখ, কোনো 1,15,000, তো এইগুলো অসঙ্গতি, আপনি যে অসঙ্গতির কথা বললেন। আর তো আমার মনে হয় আমরা যদি মোহাম্মদ ইসলাম সাহেবের সাথে আমি একমত, আমরা যদি ঢাকা এই যে ডিকনসেন্ট্রেশন করতাম, ঢাকাতে যদি আমরা এই যে কয়েকজন মেয়র তৈরি করতাম
এবং আমরা যদি এই যে নগর সরকারের ধারণাটা আমরা যদি গ্রহণ করে এই সকল প্রতিষ্ঠানগুলি যদি আমরা সিটি গভর্নমেন্টের নির্বাচিত সিটি কাউন্সিলের অধীনে আনতাম, তাহলে হয়তো বা আমরা ভালোভাবে আরো সমস্যাগুলোর সমাধান করতে পারতাম। আমার মনে হয় আমাদের নতুন করে ঢেলে সাজাতে হবে আমাদের এই কাঠামোটা, এবং এই যে কেন্দ্রীয় সরকারের সাথে এই স্থানীয় সরকারের, বিশেষত সিটি কর্পোরেশনের যে সম্পর্ক, যে কার নেতৃত্বে কার কর্তৃত্বে কোনটা থাকবে, সেটা যদি আমরা সমাধান করতে না পারি, সেটা যদি নতুন করে ঢেলে সাজাইতে না পারি, তাহলে কিন্তু এই যে আমরা এত উৎসাহ উদ্দীপনা, এত কাঠখড় পুড়িয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করছি, সবই কিন্তু পণ্ডশ্রম হবে। আরেকটা জিনিস হয়েছে এবার, আমি শুনেছি যে আগে এই ঢাকা সিটিতে 7-8 জন সরকারি কর্মকর্তার পদ ছিল, এবার কিন্তু 80 জনের বেশি করেছে। তো এখন তার মানে কি, এইসব কর্মকর্তারা সরকারি কর্মকর্তা হবে, এদের উপর নির্বাচিত প্রতিনিধিদের খুব একটা নিয়ন্ত্রণ থাকবে না। তো তার মানে এটাও আরেকটা অসঙ্গতি। তাদের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তারা তো সফল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আপনার সিটি গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত, যেটা আমি বলছিলাম আর কি, যে 80 সালের দিকে ছিল, এটাকে যদি আর কিছু না, পার্লামেন্টের আইনটাকে বাতিল করে দিলে, আগের আইনটা যদি বহাল থাকে, তাহলে কিন্তু শুরু হয়। আর ঢাকার ব্যাপারে উনি যে কথাটাই বললেন, যে ঢাকাকে বাক করে দিয়ে এটাকে যখন ম্যানেজমেন্টে আসবে, রিলেটেড বোর্ডে আসবে, তখন এটা ফাংশনারি নিয়ে একটা মেজর প্রবলেম দাঁড়াবে। যার কারণে আপনি উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের জন্য একটা অর্গানোগ্রাম বানাবেন, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের একটা অর্গানোগ্রাম বানাবেন, তাইলে আপনার ন্যাচারাল বাউন্ডারি কোন দিকে হবে, এটা আপনার তার যে সীমানা, সেই সীমানাটাকে আইডেন্টিফাই করা। এখন যদি আমরা জানি যে উত্তরের দিকে দক্ষিণের দিকে, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গেলে এলাকা ভিত্তিক যেখানে যেখানে এটাকে যদি ঢাকাকে যদি 5টা-7টা ভাগ করা হয়, এর উপর একটা বডি থাকে এই 5টাকে কোঅর্ডিনেট করে করার জন্য, তাহলে একটা সুবিধা হইতে পারত। আর সেমতে আপনার ওই টোটাল এই ইলেকটেড অথরিটিকে যদি আপনি অথরিটি না দেন, ইলেকটেড বডিকে যদি আপনি অথরিটি না দেন, তাহলে তার ফাংশন করা উইল ভেরি ডিফিকাল্ট। এবং তাই যে সরকারের যে কর্মচারী কর্মকর্তারা যারা ওখানে যাবেন ডেপুটেশনে, সেই ডেপুটেশনে যাওয়ার যে অফিসারগুলো আছে, এর বাইরে আমি মনে করি এখন সময় এসে গেছে সিটির যে বাংলাদেশের যতগুলো সিটি আছে, সিটি কর্পোরেশনের অফিসারদেরকে জন্য আলাদা একটা ট্রেনিং ব্যবস্থা থাকাটা দরকার। যেমন আপনি মনে করেন ইঞ্জিনিয়ারদের একটা ট্রেনিং হয়, পুলিশদের জন্য ট্রেনিং একাডেমি আছে, বিসিএস দের জন্য ট্রেনিং একাডেমি আছে, কাস্টম অফিসারদের জন্য একটা ট্রেনিং একাডেমি আছে, যা বিভিন্ন আছে না। সেরকম আমাদের এখানে যেমন কুমিল্লা বার্ড, এই যে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে একাডেমি, সেই একাডেমির মাধ্যমে সিটি কর্পোরেশনের যারা অফিসার, মিড লেভেল অফিসার, জুনিয়র অফিসার, ওদেরও একটা ট্রেনিং ব্যবস্থা হওয়াটা কিন্তু দরকার। সো দ্যাট দে এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ দেয়ার জব, কি তাদের করতে হবে। এখন কিন্তু একটা লোক কোনোভাবে একটা গ্রাম থেকে আসছে, সে আমার হয়তো ব্যবসায়ীর কাছে বুঝতে পারছে, কোনো চিফ অফিসার সাথে পরিচয় আছে, কোনো একটা চাকরি নিল, চাকরি নেওয়ার পরে তার কাজটা কিভাবে করতে হবে, তার ডিউটি কি, তার জব কি, তার টোটাল জিনিসটা কি, সে ব্যাপারে কিন্তু তাকে কোনো মোটিভেশন, কোনো ট্রেনিং তাদের নাই। যার কারণে অনেক সময় এই কাজগুলো করতে গেলে প্রবলেম হচ্ছে। আবার একটু চট্টগ্রামে যাই আপনাকে নিয়ে, মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা প্রার্থী, তারা চট্টগ্রামের আপনার কাছে কি মনে হয় যে তাদের ইশতেহার এখন পর্যন্ত বোধহয় ইশতেহার কেউ কেউ দিয়েছে, আই থিঙ্ক মেজর ক্যান্ডিডেটরা কেউ দিয়েছে, আমার মনে হয় নাসির সাহেব বোধহয় দিয়েছেন, আমার যতটুকু মনে পড়ে, বা তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে করে চট্টগ্রাম সিটির যে সমস্যা সেগুলো তারা যথেষ্ট মানে অ্যাড্রেস করতে পারছে। আমি বলি যেটা বলছিলেন, এখানে আমি কি করিব এই কথাটা যেটুকু ডাকদল করে শোনানো হচ্ছে, পিপলের উদ্বুদ্ধি নাই। পিপল বলছে এটা আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এটা বিএনপির ক্যান্ডিডেট, এটা করে তো আমরা প্রবলেম সৃষ্টি করে ফেলছি। সো তার কাছে ও আমি এই করিব, আমি সেই করিব, এটুকুলো কতগুলো এখন সে করিব যে এবার তার কাছে অথরিটি আছে কিনা, বিকজ জলাবদ্ধতার নিরসন দায়িত্ব যে ওয়াসার কি করবে সেখানে। এখন পরিকল্পনা পাশ করার দায়িত্ব যে সিনিয়র বা রাজুকে,
মেয়র কি করবে সেখানে? কিন্তু মেয়র সাহেব আমি সব করিব, আধুনিক করিব, কি তিরুত্তমা টাকা করিব, এসব কথা বলতে ইজি। বাট যখন তিনি বসবেন তখন তিনি বুঝবেন হাউ মেনি পেডি, হাউ মেনি রাইস, কত দাঁড়ে কত চাই। এখানে কোনো কিছুই নাই, অ্যাকসেপ্টিং ওই যে রেভিনিউ যেটা ট্যাক্সও পায়, ওই যে হোল্ডিং ট্যাক্স যেটা পায়, লাইসেন্সের ফি যেটা পায়, এই সমস্ত টাকাগুলো নিবে। ওই কোথায় গলি রিপেয়ার করতে লাগবে, লাইট বদলানো লাগবে, ওই রাস্তায় একটু করে কি বলে যে আপনার কোটিং করা লাগবে, উপরে আবার আর একটু কোটিং করো, এই করা ছাড়া এখানে খুব একটা বেশি কিছু করার আছে। তবে আপনার চট্টগ্রামের একজন মেয়র পদপ্রার্থী বলেছেন উনি ট্যাক্স বাড়াবেন না, এই অঙ্গীকার করেছেন। এখন ট্যাক্স বাড়াবেন আর বাড়াবেন না, সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্সের যে রেট, দ্যাট রেট উইল বি ডিসাইডেড বাই দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। এখন উনি ইচ্ছে করলে বাড়াতে পারেন না, কমাইতে পারেন না, ইট হ্যাজ টু অ্যাপ্রুভ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেজন্য অনেকেই অনেক কথা বলে দেয়, ডিপে ঢুকতেছে না। তো এটা সম্পর্কে যেটা লেখাপড়া লাগে, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইজ ভেরি টাফ ইনস্টিটিউশন, এটার উপরে মানুষকে গবেষণা করা লাগে, যে গবেষণা করছে এটার উপরে বুঝা লাগে। ইট ইজ নট দ্যাট ইজি থিং। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি কিন্তু টেকনিক্যালি ভেরি কমপ্লিকেটেড বাট ভেরি পাওয়ারফুল মিনিস্ট্রি। আমরা একেবারে শেষের দিকে যে প্রশ্নটা করতে চাই, মানে এটি অনেকের মধ্যে প্রশ্ন আছে, হয়তো ধীরে ধীরে এই সংখ্যা প্রশ্ন কমে আসছে, যে শেষ পর্যন্ত নির্বাচন হবে তো, কারণ অনেক নির্বাচনে অনেক সময় হয়ে শেষ পর্যন্ত দেখা গেছে কোনো কারণে হচ্ছে না, বা শেষ পর্যন্ত অপোজিশন যেহেতু রাজনৈতিকভাবেই হচ্ছে, আইনত সেটি সিদ্ধ না হলেও তারা থাকবে কিনা শেষ পর্যন্ত নির্বাচনে, না কোনো অজুহাতে তারা ব্যাকআউট করবে। আর সর্বশেষ প্রশ্ন যেটি শুরুতে আমি করেছিলাম, যে এটি এই নির্বাচন শেষ পর্যন্ত বড় কোনো অস্বস্তির কারণ হয়ে উঠবে কিনা। যেটা আপনি শুরুতে বলছিলেন যে স্বস্তি এবং অস্বস্তি, এটা ইলেকশন কিরকম হয়েছে এবং ইলেকশন রেজাল্ট কিরকম হয়েছে, এটার উপর কিন্তু একটা মেজর ডিসিশন কান্ট্রির জন্য অপেক্ষা করতেছে। যদি স্বস্তির নির্বাচন হয়, মানে সুন্দর নির্বাচন হয়, তাহলে একরকম হবে, আর অস্বস্তির নির্বাচন হলে সেটা আরেক রকম হবে। সেটা অর্থাৎ এখন বল আমি যে একটা মানে থ্রো করার জন্য, আন্দোলন করার জন্য, বা আমি কন্টেইন করার জন্য, বা আমি কন্টিনিউটি অব দি গভর্নমেন্ট রাখার জন্য যে জিনিসগুলো, যে উইপন্স গুলো দরকার, সেটা কিন্তু এই ইলেকশনে আসে। এখন যদি আপনি ফেয়ারিফিকেশন করেন, রেজাল্ট কি হয় উই ডোন্ট নো, সেটা জনগণ নির্ধারণ করবে রেজাল্ট কি হবে। সেই রেজাল্টের উপর নির্ভর করবে আপনার বিরোধী দল এবং সরকারের মধ্যে কার দিকে ঝুঁকে টোটাল ইস্যুটা, সেটা নির্ধারণ হবে এই দুইটা ইলেকশনে। তিনটা কর্পোরেশন বলা হচ্ছে, যদি এই ইলেকশনের রেজাল্ট উইল ডিসাইড দি ফেট। আমাদের দেশে যদি মধ্যবর্তী নির্বাচনের ইস্যু এখানে খুব একটা নাই, যেটা ইন্ডিয়াতে হয়। এই পার্লামেন্টে বা লোকসভার মধ্যে আলোচনা আসে, মাননীয় স্পিকার এতগুলো স্টেটের মধ্যে কিন্তু কংগ্রেস জিতে নাই, সুতরাং উই ডিমান্ড কি মিড টার্ম ইলেকশন। এই কথা বলা এখানে আমাদের দেশে যেহেতু ওয়ান ইউনিটি গভর্নমেন্ট, একটা ভাষা, একটা ইয়ের মধ্যে আমরা চলতেছি, সেই জন্য এটা কিভাবে ফেট ডিসাইড করবে আই ডোন্ট নো, বাট দি লিডারশিপ অব দি কান্ট্রি, বোথ পজিশন আর অপোজিশনকে নির্ধারণ করতে হবে যে আমরা আলটিমেটলি লোকাল গভর্নমেন্টটাকে কতগুলো শক্তিশালী করবো বা করবো না, এবং সের ভিত্তিতে এই রেজাল্টের ভিত্তিতে আমার কি করণীয় উচিত, উভয় পার্টির নেতৃত্বকে এর উপরে। তো উনি বলছিলেন যে 92 দিনের যে আন্দোলন, সহিংস আন্দোলন, সেই আন্দোলন থেকে আমরা কি পেয়েছি। তো আমার মনে হয় একটা অর্জন হলো এই নির্বাচন। এই নির্বাচনে কিছুটা স্বস্তি এসছে, কিন্তু এটা এই নির্বাচন কিন্তু কোন কোন দলের জন্য অস্বস্তির সৃষ্টি করছে, দারুণ অস্বস্তির সৃষ্টি করছে। তো আমি জানি না আপনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনটা আদৌ হবে কিনা, হ্যাঁ আদালতে গিয়ে আদালত বন্ধ করতে পারে অবশ্যই, তবে মনে হয় যে যেইভাবে চলছে আমরা আশা করি যে নির্বাচনটা হবে, তবে কারো কারোর জন্য এটা অস্বস্তির সৃষ্টি করছে। এবং এই নির্বাচনটা, এই যে প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা আমরা ইত্যাদি কথা বলছি, এবং এই যে তাদের ক্ষমতা কাঠামো ইত্যাদির কথা বলছি, কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত এই নির্বাচনটা একটা প্রক্সি নির্বাচন হবে। আমাদের জাতীয় নির্বাচনের আমার আশঙ্কা এটা প্রক্সিতে পরিণত হবে, এবং এটা খালেদা হাসিনার লড়াইতে পরিণত হবে আমার মনে হয়। তো এর মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পন্থা।
এবং নির্বাচনের মাধ্যমে বিরোধ মীমাংসা হওয়ার কথা, এবং এটাই হলো সভ্যভাবে আমাদের বিরোধ মীমাংসা করার কথা। কিন্তু এই নির্বাচন যদি বিতর্কিত হয়, এই নির্বাচন যদি কারচুপিপূর্ণ হয়, এই নির্বাচনে যদি ব্যাপক সহিংসতা ঘটে, তাহলে এই নির্বাচন এই যে সমস্যা সমাধান না করে নতুন করে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তো আমরা কায়মার বাক্যে প্রার্থনা করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তারা যেন নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ করেন এবং এটা যাতে গ্রহণযোগ্য হয় এবং কোন রকম সহিংস ঘটনা যাতে না ঘটে। শেষ প্রান্তে আমরা তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মাহমুদুল ইসলাম চৌধুরী এবং ডক্টর বদরুল মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, স্থানীয় সরকার শক্তিশালী হবার কথা সংবিধান অনুযায়ী, সেটিকে শক্তিশালী করবার কথা, কিন্তু আমাদের আইন প্রণেতারা নানা সময়ে এটিকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলেছেন এবং এক ধরনের অবহেলা তাচ্ছিল্যের মধ্য দিয়ে এই স্থানীয় সরকারকে যেতে হচ্ছে। যারা নির্বাচন করছেন অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত তাদের ঠুটো জগন্নাথ হওয়া ছাড়া আর কিছুই করবার থাকবে না। তারপরও নির্বাচন শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে আমরা দেখতেও পাচ্ছি এই নির্বাচনের ঘোষণাই আসলে বাংলাদেশের মানুষকে বড় একটা স্বস্তি দিয়েছে এবং এই শান্তিটা, স্বস্তিটা স্থায়িত্ব পাক, দীর্ঘস্থায়ী হোক অন্তত, সেটি আমাদের সকলের প্রত্যাশা এবং তার জন্য দরকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। যদিও এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে অসঙ্গতি এই অনুষ্ঠানে আজকে আমার অতিথিরা তুলে ধরেছেন, কিন্তু সেই অসঙ্গতিগুলো যতটা সম্ভব দূর করবার চেষ্টা রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা নিজেরা এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পেরিফেরির মধ্যে যেসব প্রতিষ্ঠান রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই চেষ্টা করবেন। কারণ আমরা চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এই নগরপিতারা বা এই কাউন্সিলররা ভোটারদের কোনো সেবা দিতে পারুন কিংবা নাই পারুন, এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকায় নির্বাচন রাখুক, এটি এখন গোটা দেশবাসীর কামনা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।